জাতিসংঘের পর্যটন সংস্থা হিসাবে বিশ্ব পর্যটন সংস্থা সৃষ্টি হয়েছিল। 1980 সাল থেকে এই সংস্থা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতি বছরই বিশ্ব পর্যটন দিবস হিসাবে 27শে সেপ্টেম্বর উদযাপিত হচ্ছে। কোভিড ভাইরাস পরবর্তী সময়ে বাংলাদেশে সেই পর্যটন শিল্পের যে অপার সম্ভাবনা, এই সম্ভাবনার দ্বার উন্মোচিত নতুনভাবে হয়েছে বলা যাচ্ছে। কারণ জেলা প্রশাসন সরকারেরই অংশ, জেলা প্রশাসন করছে, মানে সরকার করছে। এতে বোঝা যাচ্ছে যে জেলা প্রশাসন এবং সরকার জনবান্ধব, সেই কারণে এই ঘটনাটা ঘটছে। এবং বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে পর্যটনের। সেই পর্যটনকে যদি আমরা এগিয়ে নিতে পারি সবাই মিলে, একে আমরা আমাদের বিভিন্ন থেকে শুরু করে সামাজিকভাবে, এবং একটা কথা আছে রবীন্দ্রনাথ কবি বলেছেন যে দেখা মানে চক্ষু মেলিয়া। তো আমরা চোখ খুললেই চতুর্দিকে যে অপার সম্ভাবনা তার উন্মোচনের যে অবস্থা দেখতে পাচ্ছি, সেই অবস্থার সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সভাপতি জেলা প্রেস ক্লাব জেলা আল আহাদ। দুঃখিত, সম্মানিত সুধী, আমাদের সামনে বক্তব্য রাখবেন সভাপতি প্রেস ক্লাব জনাব ইকবাল জসি। সম্মানিত সুধী, আরেকবার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং উপস্থিতি আমাদের মাঝে আমাদের সামনে বক্তব্য রাখবেন সভাপতি জেলা প্রেস ক্লাব জনাব আল আহাদ। ধন্যবাদ। আমরা বাঙালি কবির যেমন জানি, এমন দেশে কোথাও খুঁজে পাবে না আসলে এমন দেশ আর কোথাও। চমৎকার তার মানচিত্র, এমন চমৎকার তার প্রাকৃতিক বৈশিষ্ট্য, এমন চমৎকার তার মানুষের মন। এই দেশের পরতে পরতে এমন সৌন্দর্য, এমন সম্পদ কি আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। আমাদেরকে বলা হতো স্কিনের দেশ, স্কিন বলা হতো। আসলে একটা অবদান করেছে চরম। আমাদের অভাব নেই, কিছুই অভাব। আমরা সেই সম্পদটাকে ব্যবহার করতে পারি বা পারছি না। এখন পারছি বলে বাংলাদেশ মাত্র 10-12 বছরে একটা অনন্য উচ্চতায় পৌঁছে। অত্যন্ত সম্ভাবনাময় আমাদের পর্যটন শিল্প। এর চেয়ে আরো সম্ভাবনাময় অন্যান্য এলাকার চেয়ে ছিল। গতকাল একটি গোলটেবিল বৈঠক ছিল, আমরা জেলা প্রশাসক ছিলেন, আমাদের কমিশনার ছিলেন। সেখানে তথ্যগুলি উঠে এসছে, একটু আগে এসছে একটা কথা যে পরিকল্পনা নেই, যে মহাপরিকল্পনা আসছে বাংলাদেশে পর্যটনের একটা মহাপরিকল্পনা শিগগির আসছে। যেভাবে কমিশনার মহোদয় জানিয়েছেন, এবং সিলেটে এখন পরিকল্পনা আছে আমাদের জেলা প্রশাসক জানিয়েছেন। পর্যটনকে আমি ব্যক্তিগতভাবে মনে করি পর্যটন শুধু দেখার বিষয়, শেখার বিষয়, শিক্ষার বিষয়। আমরা অনেকেই ভ্রমণ করি, ঘুরি, দেখি, ভিতরে ঢুকি না। অনেক পর্যটন এলাকা আছে, অনেক পর্যটন কেন্দ্র আছে যেগুলো সম্পর্কে তো দেখার মধ্যে সীমাবদ্ধতা। আর একটা হচ্ছে আমাদের দৌড়ি বাইরে চলে যাওয়া, সীমানা খুব কাছাকাছি, সহজে বাইরে চলে যাওয়া যায়। বৃষ্টি দেখার জন্য আমাদের যেতে হয় চেরাপুঞ্জি, যেতে হয় শিলং। বাংলাদেশে বৃষ্টি মনে হয় পায়, এই বৃষ্টি কয়েকদিন আগে নাগানি চুয়ানি খাইলো, খাওয়ালো আমাদেরকে, সেই বৃষ্টিতে আমাদের তৃপ্তি। বাংলাদেশের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যেটা আমি মনে করি আমাদের মুক্তিযুদ্ধের যে স্মারকগুলো,
আমাদের ঐতিহ্যের স্মারকগুলো। হাসন রাজার বাড়ি সুরামহিলা বিশ্বনাথ, কয়জন জানে? আমরা জানি লক্ষণ সিং, বাড়িটা আসলে বিশ্বনাথের আপনার। সেটা আমরা যারা পর্যটন নিয়ে কাজ করি তারা আমরা পর্যটন জানাই বলে আমার মনে হয়। এই সিলেটের অনেকগুলো মুক্তিযুদ্ধের অনেকগুলো স্মারক আছে যেগুলো দেখার মতো শেখার মতো। আমরা পর্যটন নিয়ে যারা কাজ করি তারা এই বিষয়টা কতটা গুরুত্ব দিচ্ছি সেটাও আমার কাছে আমি কাউকে ব্যক্তিগতভাবে বা কোনো সাংগঠনিকভাবে কিছু বলছি না, এটা আমাদের সবার করবো। গতকালের আলোচনা যে বিষয়গুলো উঠে এসেছে আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং বিভাগীয় কমিশনের মধ্যে যে বিষয়গুলো যদি আপনারা থেকে থাকেন অনেক কিছু জানার ছিল। আমি সবাইকে দাওয়া পাবেন, সবাইকে দাওয়া দেওয়া হয় না, যারা আজকের বক্তব্য থেকে লিস্টে এসেছে সেটা কিন্তু জানতে পারবো। যাই হোক, আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসনকে। তারা শুধু পর্যটন দিবস না, পরশুদিন আমরা নদী দিবস পালন করেছি। এখানে এই বিষয়গুলো সরকারিভাবে জানি সংগঠন এবং আমাদের জেলা প্রশাসনকে আমরা পিছিয়ে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তার আরেকটা পয়েন্ট আমার আছে, আমি আগে যে বলছি সিলেটের বৈশিষ্ট্য আলাদা। বিভাগীয় কমিশনার মহোদয়ের মধ্যে যে 7টা উপাদান লাগে পর্যটনের, এর মধ্যে 6টি সিলেটে আছে। শুধু সাগর নেই, হাওয়া আছে। হাওয়া কিন্তু আমাদের হাওয়া কিন্তু সাগরে। ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ সভাপতি জেলা প্রেস ক্লাবের সম্মানিত জনাব আল আজাদ মহোদয় তথ্যবহুল বক্তব্যের জন্য আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ভারপ্রাপ্ত সভাপতি সিলেট চেম্বার জনাব আলাউদ্দিন আলী আহমদ মহোদয়। বিশ্ব পর্যটন দিবস 2022 আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মজিবুর রহমান সাহেব ও উপস্থিত ট্যুরিজম পুলিশের এসপি সাহেব, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ডিস্ট্রিক্ট কমান্ডার সুব্রত চক্রবর্তী, আতাবের সাধারণ সম্পাদক, ট্যুরিজম অপারেটর বিভিন্ন সদস্যবৃন্দ, উপস্থিত সুবিধা, আসসালামু আলাইকুম। আজকে আসলে প্রস্তাব হচ্ছে যে রিথিঙ্কিং অফ ট্যুরিজম। আমরা ট্যুরিজমকে নিয়ে পুনরায় চিন্তা করতে হবে এই ট্যুরিজমের মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতিকে কিভাবে সমৃদ্ধ করতে পারি। বিশ্বের অনেক দেশ আছে শুধু ট্যুরিজমের থেকে ইনকাম করে তার সমস্ত আয়ের বিকাশ সক্ষম করতে পারে। আমরা যদি আমাদের এটা একটা বিশাল সম্ভাবনাময় খাত আছে, আমরা যদি এটাকে নিয়ে ভালোভাবে চিন্তা করি। আমার আজকে এই পর্যটন দিবসে জেলা প্রশাসন মহোদয়ের কাছে দাবি থাকবে যে আমাদের যে বিভিন্ন টুরিজম স্পট গুলো আছে সেই স্পট গুলোতে আমাদের বিভিন্ন কৃষ্টি, মন্ত্রীদের কৃষ্টি বা অন্যান্য কৃষ্টিগুলোর মোড়া যদি আমরা পর্যটন স্পট গুলোর ল্যান্ড লাইনের মাধ্যমে আমরা এগুলো স্থাপন করতে পারি, এটা আমাদের যে কোনো টুরিস্ট বিভিন্ন দেশ থেকে আসে আমার দেশ সম্পর্কে, আমার কৃষ্টি সম্পর্কে জানতে পারবো। এটা একটা অপরচুনিটি আমাদের জন্য। আর স্পেশালি আমি বলবো যে সাদা পাথরে এমন কিছু আইল্যান্ড মধ্যখানে আছে, কেনেলের মধ্যবর্তী বিভিন্ন আইল্যান্ড আছে, সেখানে আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো মোড়ার স্থাপন করা যায় কিনা, এটা একটা চিন্তা করার বিষয় আছে। আমাদের এই পর্যটন এলাকাগুলোকে ল্যান্ড প্ল্যানিং এর মাধ্যমে সাজাতে হবে। এক একটা পর্যটন স্পটের জন্য এক এক ধরনের চিন্তা করতে হবে। কোনোটা এখনো আমাদের রাস্তাঘাট ডেভেলপ হয় নাই, কোনোটা ড্রেসিং এর সমস্যা রয়েছে, এইগুলো নিয়ে চিন্তা করতে হবে। আবারও আমি ধন্যবাদ জানাই মাননীয় জেলা প্রশাসক সাহেবকে। উনি ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন। 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত জিমনেসিয়ামে এখানে মধ্যে পর্যটন মেলা হবে, সেখানে কিছু করার জন্য সেটাও ধন্যবাদ জানাই। এবং বিভিন্ন আজকের এই পর্যটন দিবস উপলক্ষে বিভিন্ন পর্যটন স্পটগুলোকে বোর্ডিং সাজিয়েছেন, এর জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং সকালে সুন্দর একটা অনলাইন রেডি করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য। সমাজের ঝুঁকি এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন সিলেট সদরের উপজেলা নির্বাহী অফিসার জনাব নুসরাত আজমাই অফিসার। বিশ্ব পর্যটন দিবস 2022 উপলক্ষে আয়োজিত আজকে পরবর্তী আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সিলেট জেলার সম্মানিত জেলা প্রশাসক স্যার, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং
উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা আসলে দীর্ঘক্ষণ অনেকের বক্তব্য শুনলাম। আজকে বিশ্ব পর্যটন দিবস এবং উপস্থিতি আপনারা জানেন যে বাংলাদেশ হচ্ছে অপার পর্যটনের সম্ভাবনাময় দেশ এবং সিলেট হচ্ছে বাংলাদেশের অন্যতম যে সেরা পর্যটন নগরী। বাংলাদেশের পর্যটনের একটা বিশাল অংশ জুড়েই রয়েছে আমাদের সিলেট জেলা। আমাদের এবছরে আজকের দিবসের যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে রিথিঙ্কিং ট্যুরিজম, অথবা আমরা যদি বলি নতুন ভাবনায় পর্যটন। আমি একটু এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমরা জানি যে আমাদের অর্থনীতিতে পর্যটন শিল্পের একটি বিশেষ অবদান রয়েছে। আমার পূর্ববর্তী বক্তাই বললেন যে আমাদের সারা বিশ্বেই আমরা দেখেছি যে শুধুমাত্র ট্যুরিজম বা পর্যটনকে লক্ষ্য করেই কিন্তু তাদের অর্থনীতি অনেক দূর এগিয়ে গিয়েছে। তো এভাবে আমাদেরকেও নতুন ভাবে একটু চিন্তা করতে হবে। সেক্ষেত্রে কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে যে আমাদের নতুন ভাবে ইন্ট্রোডিউস করার প্রয়োজন রয়েছে। যেমন একটি বারবার এখন আসছে যে সম্প্রদায় ভিত্তিক পর্যটন শিল্প বা ট্যুরিজম। আমরা জানি আমাদের পার্শ্ববর্তী জেলায় মৌলভীবাজারে ব্যক্তিগত উদ্যোগে এটি করা হয়েছে। একজন ব্যক্তি তিনি ব্যক্তিগত উদ্যোগে মণিপুরী সম্প্রদায় তারা এটি করেছেন। আমরা জানি যে সিলেট জেলায় কিন্তু খাসিয়া সম্প্রদায় রয়েছে, যাদের যে সংস্কৃতির প্রতি কিন্তু আমাদের পর্যটন যারা রয়েছে তাদের একটি বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দুইটি উপজেলা জয়ন্তাপুর, গোয়াইনঘাট, এই অঞ্চলে যদি আমরা এভাবে খাসিয়া সম্প্রদায়কে নিয়ে এভাবে সম্প্রদায় ভিত্তিক যে পর্যটন এটিকে যদি এগিয়ে নিতে পারি, তাহলে সিলেটের পর্যটন শিল্প আমার মনে হয় যে আরেকটু ওইখানে এগিয়ে যাবে। এর বাইরে সিজনাল ট্যুরিজম, যেটা ঋতুভিত্তিক পর্যটন, এটা কিন্তু আমাদের নিয়মিতই হচ্ছে, কিন্তু আমরা সেভাবে হয়তো প্রমোট করছি না। যেমন আপনারা জানেন যে জয়ন্তাপুরের বিবিধ হাওরের শাপলা ফুল, শুধুমাত্র শাপলা ফুলকে ঘিরে প্রতি বছর এখানে পর্যটন সারা বাংলাদেশের কাছে এখন এটা একটি বিশেষ আকর্ষণ। তো এভাবে কিন্তু এরকম বিবিধ হাওরের মতো আমাদের কিন্তু আরো অনেক জায়গা রয়েছে যেগুলো খুঁজে বের করে সেটাকেও আমাদের প্রমোট করা উচিত। আবার কিছুদিন পরে যখন সূর্যমুখী ফুল ফোটে, আমরা দেখি যে সামান্য ব্যক্তিগত উদ্যোগী কৃষকরা কিন্তু এটাকেও পর্যটনে ব্যবহার করছেন। তো সেক্ষেত্রেও আমরা যদি সবাই এগিয়ে আসি, আমি মনে করি তাহলে হয়তো আমাদের পর্যটন শিল্পকে আরেকটু এগিয়ে নেওয়া যাবে। আরেকটি বিষয় আমাদের অনেকে বক্তব্যে আমি আশা করেছিলাম তারা আসেনি, সেটি হচ্ছে ইকো ট্যুরিজম। বা আমরা সবাই বলছি যে বিভিন্ন সুবিধা আরো বর্ধিত করা উচিত, কিন্তু আমাদের নিজেদের যে সচেতনতার এখনো অভাব রয়েছে সেক্ষেত্রে আমরা এখনো কেউ কথা বলছি না। সিলেটের পর্যটনের অন্যতম যে উৎস বলবো যে সেটা হচ্ছে রাতারগুল। রাতারগুলকে ঘিরে অনেক সারা দেশ থেকেই পর্যটকরা ছুটে আসে, কিন্তু রাতারগুলে যখনই আমরা যাই খুব দুঃখজনক ভাবে আমরা দেখতে থাকি যে পানির বোতল ভাসছে, চিপসের প্যাকেট ভাসছে। এটা আসলে জাতি হিসেবে আমাদের বলবো যে আমাদের একটি নেতিবাচক দিক। আমরা অনেকবারই এটাকে নিয়ে অনেক সচেতনামূলক বক্তব্য দিয়েছি বা আমরা বিভিন্ন লিফলেট প্রচারণা চালানো হচ্ছে, তারপর কেন যেন সেই সচেতনতা কিন্তু উঠে আসছে না। সিলেটের যে কয়েকটি পর্যটন এলাকা রয়েছে প্রত্যেকটি কিন্তু প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক সৌন্দর্যের উপর ভিত্তি করে। কাজে এই সৌন্দর্যটাকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে কিন্তু আসলে পর্যটনরা খুব বেশি আসবে না এখানে। তো সেদিক থেকে আমাদের এখানে কিছু টুরিস্ট অ্যাসোসিয়েশন রয়েছে যারা বক্তব্য দিয়েছেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা যারা পর্যটক আসে তাদেরকে এই বিষয়ে সচেতন করবেন, যাতে এভাবে আমাদের প্রতিটা স্পট আমরা নিজেরাই একটু সুন্দর করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। পরিশেষে আমি আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এত সুন্দর একটি আয়োজনের জন্য এবং উপস্থিত সবার সুস্বাস্থ্য কামনা করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ স্যার আপনাকে আপনার বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি টুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের সম্মানিত পুলিশ সুপার জনাব আবুল হাসান মোহাম্মদ আতিকুর রহমান মহোদয় ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিশ্ব পর্যটন দিবস 2022 উপলক্ষে আয়োজিত আজকের এই রেলি উত্তর আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি সিলেট জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রহমান মহোদয় এবং উপস্থিত অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম এবং আদাব। আজকে এই সভায় আমরা যারা রয়েছে তারা ইতিমধ্যে জেনেছি যে আজকে এবারে বিশ্ব ট্যুরিজম দিবসের বা পর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে রিথিঙ্কিং ট্যুরিজম। আমি দু একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। এর মাঝখানে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বেশ কয়েক সুন্দর বিষয় উপস্থাপন করেছেন। আমি এর মাঝখানে আরো একটি বিষয় কথা
চাই। আমাদের দেশে বিশেষ করে সিলেট অঞ্চলটি এত চমৎকার একটি এলাকা, আমি আসলে এই এলাকায় আমার আগে কখনো সেভাবে আসা হয়নি, শুধু একবার জাফলং পর্যন্ত গেছিলাম আর বাইরের কথা যেতে পারিনি। এবার টুরিস্ট পুলিশের রিজিয়ন প্রধান হিসেবে আসার সুযোগে আমার 2-3টি জায়গা দেখার সুযোগ হয়েছে। আমার কাছে যেটি মনে হয় যে আমাদের এই সিলেট জেলার ট্যুরিজম ভিত্তিক যে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো আরো অনেক বেশি ব্যবহার করা সম্ভব। এলাকার মানুষের উন্নয়নের পাশাপাশি যদি ট্যুরিজমকে আমরা বিকশিত করতে পারি তাহলে আমরা এলাকার মানুষের সামাজিক অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করতে পারবো। আমি যে বিষয়টি নিয়ে মূলত কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আমাদের বলেছেন। আমি একটা বিষয় বলতে সেটা হচ্ছে যে কমিউনিটি ট্যুরিজম। আমাদের বিশ্বের অনেকগুলো দেশে কিন্তু এই বিষয়টি আছে যে এলাকায় ট্যুরিজম স্পট আছে এর আশপাশের এলাকাগুলোতে যারা বসবাস করে তারা তাদের বাড়ির পাশে ছোট একটি জায়গা, একটি অংশ তারা ডেডিকেট করবেন যারা ট্যুরিজমের জন্য রাত্রি যাপন করতে চান বা তার সাথে সেবা দিতে চান, সেরকম কোনো উদ্দেশ্যকে নিয়ে সেভাবে ডেভেলপ করা। আমি জানি হয়তো অনেকেই দরিদ্র আছেন, কিন্তু তারপরে যারা মোটামুটি অবস্থাপন্ন আছেন বা ইনভেস্ট করার সুযোগ আছে আমার কাছে মনে হয়। কারণ হলো যে সিলেট জেলার সবগুলো টুরিস্ট স্পট আসলে একদিনে দেখে শেষ করা সম্ভব না। আমার কাছে আমার কয়েকজন জিজ্ঞেস করতে যাচ্ছেন যে একদিনে আমি এই রাতারপুর, জাফলং, বিছনাকান্দি, সাদাবাধা থেকে আসতে পারবো। আমি বলেছি অসম্ভব। একদিনে সিলেট জেলার এই পর্যটন স্পটগুলো দেখে তার প্রকৃত সৌন্দর্য উপভোগ করে এখান থেকে ফিরে যাওয়া আসলেই অসম্ভব। তো সেক্ষেত্রে আমাদের আবাসন ব্যবস্থা আছে, আমি জানি হোটেল বা মোটেল রেস্টুরেন্টগুলো আছে। তার পাশাপাশি যারা আগ্রহী যারা থাকেন তাদেরকে নিয়ে আমরা ইকো ট্যুরিজম কি বলে কমিউনিটি ট্যুরিজমের ব্যবস্থা আমরা করতে পারি। এর পাশাপাশি আরেকটি জিনিস যে বিষয়টিকে নিয়ে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় এই স্পটগুলোতে, সেখানে আমার কাছে মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা পরিবেশগত উন্নয়ন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখানে বেড়াতে আসেন তারা কিন্তু আনন্দের মধ্যে থাকেন বা তারা অনেকটা কি বলে যে খুব আনন্দের আদি সাথে থাকে কারণে হোক বা যে কোনো সচেতনতা হোক কারণে হোক, তারা অনেক সময় এই টুরিজম স্পটগুলো যে আমাদের নিজেদের রক্ষা করতে হবে সেই চিন্তা ভাবনা অনেক থাকে না। তবে এই ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে আসতে হবে, যারা আমরা সিলেটের অধিবাসী বা যারা টুরিজম নিয়ে কাজ করি, টুরিস্ট স্পটগুলোতে আমাদের যাদের ইয়ে আছে তারাই আমরা চেষ্টা করলে এই টুরিস্ট স্পটগুলোকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং এদের মাধ্যমেই এই পরিষ্কার পরিচ্ছন্ন হলে কেবল নতুন করে টুরিস্টরা আসতে আগ্রহী হবে। যেটা রাতারগুলোর কথা বলেছেন, আমি বলবো যে আসলেই এটি অত্যন্ত দুঃখজনক যে পানির বোতল বা চিপসের প্যাকেট রাখতে দেখা যায়। আমার কাছে মনে হয় যদি এই নৌকা চালক যারা আছে, নৌকা চালকদের উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেকটি নৌকা একটি করে কি বলা যায় যে ময়লা ফেলার জন্য একটি বিন যদি রাখার ব্যবস্থা করা যায়, তাহলে আমার মনে হয় যে এই এবং একই সাথে নৌকার মাঝি যারা থাকবে তারা যদি পর্যটককে অনুপ্রাণিত করেন যে আপনারা অনুগ্রহ করে এখানে যত্রতত্র ময়লা আলোচনা না ফেলে আমাদের ডাস্টবিনে ফেলে আমরা এটা পরে ডিসপোজ করে দেব, তাহলে কিন্তু এই পরিবেশকে খুব সুন্দরভাবে রক্ষা করা সম্ভব। এই রিথিঙ্কিং ট্যুরিজম এবারে যে প্রতিপাদ্য বিষয়, এটি নিয়ে আসলেই অনেক কিছু চিন্তা ভাবনা করার বিষয় আছে। আমাদের গতকাল আমরা আরেকটি সভায় এখানে পরশুদিন সবাইকে ছিলাম, এই পর্যটনের প্রস্তুতিগুলো যে সভাপতি হয়েছিল, সেখানে আমরা জেলা প্রশাসনের উদ্যোগে যে টুরিস্ট স্পট সাদা পাথরের যে উন্নয়ন পরিকল্পনা দেখেছি, এটি আসলে অত্যন্ত কি বলবো যে আশাদায়ক। একই সাথে আমি এই টুরিস্ট স্পটগুলোতে সিকিউরিটি নিরাপত্তার একটা বিষয় এখানে আছে। আমরা পুলিশ নিরাপত্তা দিয়ে থাকি। আমাদের সিলেট রিজিয়নের মধ্যে সিলেট জেলাতে আমাদের 3টা জোনে আমরা কাজ করি, একটি জাফলং জোন, একটি বিছনাকান্দি জোন এবং আরেকটি আমাদের সিলেট জোন। সাদা পাথর এলাকাতে আমাদের এখন পর্যন্ত কোনো রকম কি বলে ডিপ্লয়মেন্টের এখনো হয়নি। আমরা প্রস্তাব পাঠিয়েছি, প্রস্তাবটি যদি অনুমোদিত হয় সেক্ষেত্রে পরবর্তীতে ডিপ্লয়মেন্ট করার সুবিধা হবে। আমি সম্মানিত জেলা প্রশাসক মহোদয়কে আমি অনুরোধ করবো যদি পরবর্তী কোনো মিটিংয়ে বলার সুযোগ হয় যে আমাদের এই প্রস্তাবনাটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, যাতে আমরা সাদা পাথরে এই আমাদের পুলিশের কার্যক্রম নিশ্চিত করতে পারি, যাতে টুরিস্টদের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করা সম্ভব হয়। আর এই এখানকার
যে সাদা পাথরের যে পরিকল্পনাটি করা হয়েছে, আমি কালকে খেয়াল করিনি যদিও যে আমাদের পুলিশের জন্য কোনো টাকা বা বকার কোনো স্থান রাখা হয়েছে, এটা যদি থাকা খুবই ভালো, না থাকলে আমি বলবো যে এটি প্ল্যানের করলে অত্যন্ত উপকার হবে। কারণ যে কোনো সমস্যার জন্য প্রথমেই কিন্তু মানুষ পুলিশকে চিন্তা করে যে আমার পুলিশের সাহায্য দরকার। তো এই আমরা এই টুরিস্ট স্পটগুলোতে সম্পূর্ণ নিরাপত্তা বিধান করার জন্য কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি যতটুকু সম্ভব আমাদের সীমিত জনবলের মাধ্যমে এবং সীমিত লজিস্টিক সাপোর্টের মাধ্যমে। তারপর আমরা সবার কাছ থেকে সাহায্য প্রত্যাশা করবো, যারা স্টেক হোল্ডার আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন তথ্য দিয়ে। তথ্য বিকল্প নাই, যেটা আমরা কতদিন দেখেছি আমাদের কোন এক তথ্যের গোপন তথ্যের মাধ্যমে আমরা জাফলংয়ে প্রায় 1 ট্রাকের মতো আপনার কি বলে ভেজাল পণ্য, ভেজাল কসমেটিক্স আমরা উদ্ধার করেছি ও আটক করেছি, এবং এক্ষেত্রে সাথে জড়িত যে মূল ব্যক্তি তাকে সহ আরো 2-3 জনকে আমরা আটক করেছি। তো আমরা এটি সম্ভব হয়েছে আমাদের এই তথ্য যোগানের মাধ্যমে। আমরা সবার কাছ থেকে এইরকম অপরাধ সম্পর্কিত যে কোনো প্রকার তথ্য সবার কাছ থেকে আমরা প্রত্যাশা করবো। তো আমি আর আমার বক্তব্যটি দীর্ঘায়িত করবো না, সবাইকে আজকের এই বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবন। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, পুলিশ সুপার, পুলিশ সিলেট। সময় দেশকে দিয়ে পর্যায়ে আমাদের সামনে বিনীতভাবে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক, অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মুজিবুর রহমান স্যার। আজকের বিশ্ব পর্যটন দিবসের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি, শিক্ষা আইসিটি জনাব তৌসিফ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিলেট সদর উপজেলার উপস্থিত বীর মুক্তিযোদ্ধা জনাব সুব্রত জুয়েল, আমাদের জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আল আজাদ, বিভিন্ন বিভাগের প্রধান কর্মকর্তাবৃন্দ, সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি সহ ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, শাহজালাল টুরিস্ট সোসাইটি এবং অন্যান্য যারা পর্যটনের সাথে সংশ্লিষ্ট সংগঠন রয়েছে সকল সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেক বছর এই দিবসটি উদযাপন করি। এটি পর্যটন কর্পোরেশন ওনারাই লিড করে থাকেন, ওনাদের একটি অংশগ্রহণ থাকে যেটি হলো যে আমাদের এটিকে সংগঠিত করা এবং এর ব্যবস্থাপনাটি মূলত তাদেরই করার কথা। আমরা একসাথে এই কাজটি করি এবং আমরা পূর্বে যে সভাটি করেছিলাম সেখানেও আপনারা উপস্থিত ছিলেন এবং সেখানে আপনারা যেভাবে বলেছিলেন আমরা সেভাবেই চেষ্টা করেছি। আমরা এখানে র্যালি আলোচনা করবো এবং আমাদের পর্যটন যে স্পটগুলি রয়েছে সেই স্পটগুলিতে আপনারা আজকে গেলে আপনারা নতুন কিছু দেখা পাবেন। ওখানে আমরা একটু বলে দিয়েছিলাম যে আমাদের যারা নৌকার মাঝি আছে তাদেরকে একটু গেঞ্জি টেঞ্জি দিয়ে লোকজন গেলে বুঝে যাচ্ছে একটা বিশেষ দিক, সেভাবে তারা করেছে। অনেকগুলি বিষয় এসেছে। আমরা গতকালকে বসেছিলাম একটি হচ্ছে যে সিলেটের একটি সংগঠন হচ্ছে ভূমি সন্তান, সিলেট এরকম নামের একটি সংগঠন রয়েছে, হ্যাঁ, ভূমি সন্তান বাংলাদেশ। তো ওনারা একটি ছোট পরিসরে, খুব বেশি বড় পরিসরে নয়, সাধারণ বিশ্ববিদ্যালয়ের ওনাদের শিক্ষক এবং শিক্ষার্থী ছিল কয়েকজন, আর পর্যটনের সাথে আমি ছিলাম বিভাগীয় কমিশনার মহোদয়। অনেকগুলি সুপারিশ ওনারা করেছেন। তো সব মিলিয়ে গতকালকে ওনারা সেটা সুপারিশ মালা আমাদেরকে দিবেন, যেটি হলো যে আমাদের সিলেটের যে পর্যটনটি সেটি আসলে অপার সম্ভাবনা। আমাদের এখানে যেরকম পাহাড় রয়েছে,
সবুজ বনাঞ্চল, চা বাগান। এরপরে আপনারা দেখেছেন যে আমাদের সুন্দরবনের মতোই সুন্দরবন হচ্ছে সেটি একরকম, আর আমাদের রাতারগুলের যে সোয়াম্প ফরেস্ট এর সৌন্দর্য কিন্তু তার চেয়ে আমি মনে করি যে বেশি। যখন আমি গিয়েছি সেখানে তো মাঝখান দিয়ে নৌকা নিয়ে যাওয়ার সময় কিন্তু সে একই রকম ফিলটা আসে, এবং এখানে পরিবেশটি সুন্দরবনের চেয়ে আমার কাছে মনে হয়েছে যে ভালো সুন্দর। তো সব মিলিয়ে আমাদের যে পাথরের যে সৌন্দর্যটি এটি দেখার জন্য সারা দেশ থেকে প্রচুর পর্যটক আসে। অনেকগুলি আইটেম আমাদের এখানে আছে যেগুলো মানুষকে আকৃষ্ট করে, এবং সেটি দেখার জন্য আসে। কিন্তু আমাদের এই ব্যবস্থাপনাটি খুব সুসংগঠিত নয়। আমাদের যারা এখানে আলোচনা করেছে তারা আসলে তাদের ভিতরেও আন্তঃসংযোগটাও বোধহয় খুব ভালো নেই। আমাদের জানি না যে ট্যুর গাইড অ্যাসোসিয়েশন আপনার সাথে কি এখানে ওই যে হুমায়ুন কবিরের ভালো যোগাযোগ আছে? নিজেদের ভিতরে সংযোগটি আর একটু ভালো হইতে হবে। আরেকটি আমি যদি চিন্তা করেছি যে আপনাদেরকে নিয়ে যারা আপনাদের অ্যাসোসিয়েশনগুলি নিয়ে কাজ করেন শিগগিরই আমি বলবো আমাদের আসলে কিছু প্ল্যান গতকালকে আলোচনা হয়েছে, আমিও বলেছি সেটি আমাদের আসলে একটি ভালো ট্যুর ম্যাপ নেই, যেটা একবারে দেখলেই যে আমরা এখান থেকে কোন জায়গায় ডিস্টেন্স কত পারি, কোথায় কি কি ফ্যাসিলিটিস আছে এটা সাথে শিরোনামে ইয়েতে থাকলো, এবং ডিস্টেন্স গুলি দেখানো আর কি যে ম্যাপের ইয়েতে। তো সেটি একটা করার উদ্যোগ আমি নিয়েছি। দেখি আমি গতকালকে আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা বড় সাইজের একটা ম্যাপ করেছে। সেটি হলো যে আমাদের জেলা ম্যাপের সাথে কিন্তু এটা সাইজটা একটু বড় হয়ে গেছে। আমরা এটিকে হ্যান্ডি করে যেভাবে এটিকে আমাদের হোটেলে দিয়ে রাখলে কাউন্টারে দেওয়া থাকলে হয়তো মানুষ এটা দেখে এটার দিকে আকৃষ্ট হবে। আর আপনাদেরকে নিয়ে আসলে আমাদের আরো কিছু কাজ করতে হবে যে আমাদের এই প্যাকেজ ট্যুর যেটি নিয়ে আপনারা দেশে বিদেশে দৌড়াদৌড়ি করেন, তো আমাদের দেশে বিশেষ করে সিলেটে কিন্তু সেটাকে আপনারা ডেভেলপ করছেন মানে আমরাও হয়তো সেভাবে আপনাদেরকে সেই জায়গাটিতে সেই প্ল্যাটফর্মটি করে দিতে পারছি না বোধ হয় এই কারণে। তো সেটি নিয়ে কাজ করতে হবে। আমাদের সিলেটে আসলে আমাদের 2-3টা প্যাকেজ থাকতে পারে, যে 2 দিনের, 1 দিনের বা 3 দিনের। সেই ক্ষেত্রে আপনার ঢাকা থেকে তারা সিলেট নামার পর থেকে তাদেরকে নিয়ে ধরেন 1 দিন বা 2 দিন আপনাদের যে প্যাকেজগুলি থাকে দেশে বা আমাদের বিদেশে যে প্যাকেজগুলি আমরা দেখি, যেখানে যাওয়ার পরপরই তাদের একটা এরকম নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকে, সেটার মাধ্যমে আমরা নিয়ে চলে গেলাম। আবার সেখানে খাবারের জন্য আপনাদের নিজস্ব ব্যবস্থাপনা, সেখানে রেস্টুরেন্টের সাথে একটা কমিউনিটি থাকে, কন্ট্যাক্ট থাকে। তো খাওয়াই যে নিয়ে এসে আবার সন্ধ্যাবেলায় আবার কোন হোটেলে থাকবে, সেখানে হোটেলের সামনে থাকে ড্রপ করা। এই বিষয়গুলি আমার মনে হয় যে এটা আমাদের সিলেটে এখনো ডেভেলপ করেন। তো এইটা যদি আর একটু ভালো করে এটি প্রচারণাটা হয়, মানুষ ঢাকা থেকে আপনার সাথে কথা বললে আপনার এখানে চলে আসবে, আপনার তত্ত্বাবধানে, বাকি দায়িত্ব আপনার। কিন্তু আমাদের এখানে বেশিরভাগই ইন্ডিভিজুয়াল এসে আবার ব্যাকগ্রো বাসের সাথে তাদের একটা রিজিক, তারা ওই যে ব্যাকগ্রো আলোচনা আসছিল যদি বুঝে যে এই সিলেটি নয়, তাহলে তার ভাড়া 3 গুণ হয়ে যাবে। ভাষা শুনলে বুঝে ফেলে যে এটি কোন জায়গা থেকে আসছে। শুধু ওনারা নয়, আমাদের যে সিএনজি যারা চালায়, ইভেন সিএনজি ড্রাইভাররাও ওরাও কথা শুনে টোন শুনে বুঝে ফেলে যে কোথা থেকে আসছে। এটা পর্যটনের অন্তরায়, এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। আমরা পুলিশকেও এটি বলবো, আর আমরাও যেটি বলবো তাদেরকে নিয়েও আমাদের এই কাজটি করতে হবে। এরকম কোনো ঘটনা আমাদের নৌকা ভাড়াটা নিয়ে খুবই সমস্যা, কালকে আমাদের ওই যে ইউনো সাহেব ছিলেন তাকে বলেছে যে স্ট্রিক্টলি মনিটরিং করা, যে নৌকা ভাড়ার একটা চার্ট থাকতে হবে। মানুষ যাতে সেখানে কমফোর্ট ফিল করে। মানুষ যেটি বলছে যে ভুটানে যাচ্ছে বা সে ইন্ডিয়াতে যাচ্ছে, এখানে যে শিলং, চেরাপুঞ্জি নানান জায়গায় যাচ্ছে কারণ হচ্ছে যে ওখানকার এনভায়রনমেন্টটা তারা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পাচ্ছে। যেখানে যাচ্ছে সেখানে গিয়ে সেই কোনো কমপ্লেন করলে অথবা তার এই জাতীয় সমস্যা হওয়ার আগেই কিন্তু তারা সেটাকে সমাধান করে দিচ্ছে। কিন্তু আমরা কিন্তু সেটি করতে পারছি না মানে আমরা এখানে কেউ এটাকে মানে দায়িত্বটা নিচ্ছি না, ওনারশিপটা আমরা কেউ নিচ্ছি না। আমি জন্যই যে বলছিলাম যে আমাদের পুলিশের জনবল বৃদ্ধি করতে হবে, এবং প্রতিটা স্পটে আপনাদের একটা মানে এরকম ফ্রন্ট ডেস্ক টাইপের একটা জিনিস থাকতে হবে, যেখানে একজন অফিসার আপনার বসা থাকবে,
মানুষ ইন কেস অফ এনি ইমার্জেন্সি অথবা যে কোনো কমপ্লেন তার কাছে গিয়ে করতে পারে। আমরা থানা পুলিশ যে আমাদের স্পটগুলি থাকে সেক্ষেত্রে কিন্তু থানার দূরত্ব কিন্তু অনেক বেশি থাকে, বা কাছাকাছি হয়তো থানা নাও থাকতে পারে অনেক দূর। যেমন আমরা যদি জাফলংয়ে যাই, এটা হচ্ছে আমাদের গোয়াইনঘাট থানায়। গোয়াইনঘাট থানায় যদি তাকে যেতে হয় তাহলে তাকে আরো 2 দিন অপেক্ষা করতে হবে। জাফলং থেকে গোয়াইনঘাটে যাওয়া এটা একটা বিরাট কঠিন চ্যালেঞ্জ। তো কাজে ওইখানে যে টুরিস্ট পুলিশ আছে অথবা পুলিশের একটা ওইখানে ইউনিট যদি থাকে যারা সার্বক্ষণিক এখানে সার্ভিস দেওয়ার জন্য থাকে, তাহলে কিন্তু মানুষ এই যে নিরাপত্তাহীনতা বলেন বা আমাদের কমপ্লেন করার জায়গাটা সেটা কিন্তু থাকবে। তো আমি গতকালকে এই সাহেবকে বলে দিয়েছি যে আমাদের ওখানে একটা অভিযোগ বাক্স একটা রাখতে, যে কোথাও যদি কোনো এরকম তারা প্রবলেমে পড়ে, যে অন্তত ওইখানে একটা পর্যটন তথ্য কেন্দ্র এরকম নাম দিয়ে ওখানে একজন লোক বসে থাকবে, একটা রেজিস্টার থাকবে, সে ফিরে যাওয়ার সময় ওখানে লাগলে তার কমেন্টসটা লিখে যেতে পারে, অথবা একটা বক্স থাকলে পরে সেখানে যদি মনে করেন এখানে লিখবেন ওই বক্সে তার অভিযোগ পেয়ে যাবে। এটা সপ্তাহ আনতে তিনি দেখে যে কোন লোক আর কোন মাঝের বিরুদ্ধে তার অভিযোগ, কোন ক্যামেরাম্যানের বিরুদ্ধে অভিযোগ, ক্যামেরাম্যান 5টা ছবি দিল বলে 50টা ছবি তুলতে টাকা দেয়। এই যে আমাদের প্রবলেমগুলি, এটা কিন্তু এই প্রবলেমটা কিন্তু আপনি দেশের বাইরে পাবেন না। আমরা এখান থেকে যদি বের হয়ে না আসি, কালকে আরেকটা বিষয় বললেন আমাদের এসপি সাহেব, গতকালকে অনেকগুলি তারা কসমেটিক্স ধরেছে, সেখানে হচ্ছে যে সুন্দর ডাব সাবানের প্যাকেট করে তার ভিতরে আমরা কেয়া সাবান ঢুকিয়ে দিয়ে বিক্রি করতেছেন ডাব বলে। ঢাকায় যাওয়ার আগে তো এটা খুলে দেখবে না। তো এরপরে তাকে তো এটা কমপ্লেন করার জন্য তো ঢাকা থেকে নিশ্চয়ই উনি আর আপনারা আসবেন না, 100 টাকা দিলে সাবান যারা ছবি তুলে যেটা হলো যে আমাদের এই যে বিষয়গুলি, এটা হলো যে আমরা এইখানে যারা এর সাথে বিভিন্ন বিজনেসের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু আমাদের যে এনভায়রনমেন্টটা এটা আমরা ওই ফ্রেন্ডলি তৈরি করছি না। এটা শুধু যে আমরা একার পক্ষে এটা সম্ভব সেটি নয়, আপনারা যারা কাজ করছেন নিয়ে এবং আমরা সবাই মিলেই এই মানুষগুলির ভিতরে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে। না হলে কিন্তু আমাদের এই যে ধরেন যে একবার এখান থেকে সাবান কিনে নিয়ে গিয়ে বাসায় গিয়ে যখন দেখেছে যে এটা অন্য সাবান, তো এটি তার জন্য টাকা হয়তো 50টা বেশি নিয়েছে বা 100 টাকা বেশি গিয়েছে, কিন্তু এটা তার জন্য একটা খুবই অস্বস্তিকর। তো ফ্যামিলিতে বা যেখানে যাকে গিফট করছে অথবা চিন্তা করেছে, তো সেখানে তো তিনি লজ্জিত হচ্ছেন। তো এখান থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে, না হলে কিন্তু আমাদের এই শিল্পটি ভালো এখানে রান করবে না। আরেকটি বিষয় হচ্ছে আমাদের দেশের মানুষ, আমরা এই বাউন্ডারিটা পার হওয়ার পরে কিন্তু এই সাইনবোর্ডগুলো ভালো করে পড়ার চেষ্টা করছি, কোথায় কি আইন লেখা আছে। আমরা কিন্তু ময়লা টলাগুলি আপনি ধরেন এখান থেকে পাশে আপনি আসামে যান অথবা করিমগঞ্জে গিয়ে কিন্তু আপনি ময়লা রাস্তায় তুলবেন না, তখন ডাস্টবিন তুলবেন। কিন্তু আমি এই পাশেই আমি যখন জকিগঞ্জ থাকবো তখন কিন্তু আমি ময়লাটা যেখানে সেখানে তুলব। এটি আমাদের কেন যেন ইয়ের ভিতরে চরিত্রের ভিতরে ঢুকে গিয়েছে। আমরা রাতার গুলে যেখানে ওই যে নদীর ভিতরে চিপস খাচ্ছে ফেলে দিচ্ছে, পানিতে বোতলগুলি ফেলে দিচ্ছে, নৌকার ভিতরে কাকে ওরা বলবো নৌকার ভিতরে তারা ওই যে বিন বসিয়ে দেওয়া আছে, কিন্তু সেখানে ফেলার তার ইটা নেই। এই বিষয়গুলি আমাদের সচেতন হতে হবে। যে কারণে যেটি বলা হচ্ছে রিথিঙ্কিং ট্যুরিজম, অনেকগুলি বিষয়ে রিথিঙ্ক করতে হবে। একটি হলো যে আমাদের যারা টুরিস্ট তাদেরকেও আচরণগত পরিবর্তনটা আনতে হবে। আবার যারা আমরা সার্ভিস প্রোভাইডার এখানে সার্ভিস দিচ্ছি, তাদেরও কিন্তু এই সার্ভিসটা দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করতে হবে সর্বোচ্চ তাকে সাপোর্টটা দেওয়ার। তিনি আসছেন বাইরে থেকে, তিনি যাতে এখানে আমাদের কাছে আসছে আমাদের যাতে আপন মনে করতে পারে। 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলার পরে যাতে ওনার মনে হয় যে এই মানুষগুলি আমার আপন না, সেটি না হলে কিন্তু আমাদের এই যে চেষ্টাটি আমরা করছি, যে আমরা এখানে অপার সম্ভাবনা করছি যে মানুষ আসছে যে কারণে ইন্ডিভিজুয়ালি আসছে, তার গাড়ি নিয়ে আসছে, তিনি তার মতো করে ঘুরে ফিরে আবার চলে যাচ্ছে। কিন্তু আমাদের যদি পরিবেশটা সুন্দর হতো তাহলে তিনি আরো 2 দিন থাকতেন। এখানে সুন্দর রিসোর্টগুলি আছে বা হোটেলগুলি আছে, কিন্তু এখানে থাকার পরে ওনার আরো যে ফ্যাসিলিটিসগুলি সেই ফ্যাসিলিটিসগুলি কিন্তু ভালো তিনি পাচ্ছেন। পার্সোনাল ভেহিকেল না নিয়ে আসতে পারে যেটা হয়, যেখানে যেটা আমি শুরুতে বললাম যে এই অসুবিধাগুলি হাজারগুলি আছে। সিএনজি আলা বেশি নেন, এরপরে আমাদের মাইক্রোবাসের প্রবলেম। আর আরেকটি বিষয় যেটা হয়তো আমি এখান থেকে একটা মাইক্রোবাস ভাড়া করলাম,
জাফলং যাবো বলে। তো জাফলং যাওয়ার পথে আমাদের আরেকটি পর্যটন স্পট রয়েছে লালাখাল। তো মাইক্রোবাসের যিনি চালক তিনি জাফলং এর যেটা কথাবার্তা হয়েছে উনি জাফলং এ নিয়ে যাবেন এবং নিয়ে আসবেন, উনি রাস্তাঘাটে একটি কথা বলবেন। তো উনি যদি বলতেন যে স্যার এখানে আরেকটি ভালো পর্যটন স্পট আছে লালাখাল, খুব বেশি দূরে অনেক আছে, আমি চিন্তা করলাম আমার এখানে যাইতে আসতে বলে আমার 4 লিটার তেল লাগবে, তো তেলের দাম উনি দিবে কি দিবে না। উনি শুরুতেই যদি কথা বলে নিত যে স্যার আপনার এই অপশন আছে, আপনি ওখানে যেতে চাইলে বলে আমার জন্য একজন আরো 300 টাকা বা 500 টাকা বেশি দিতে হবে, আপনি কিন্তু ওখানে যেতে পারবেন, ডেলিভারি অ্যাড্রেস ইনটু দা মেইন রোড, তাহলে কিন্তু সেই স্পটটা তিনি দেখে আসতে পারেন। তিনি কি করলেন, ফিরে আসলেন, আসার পরে আবার পুনরায় দেখলেন যে লাদাখ কি করে লাদাখাল নামে একটা জায়গা আছে, তিনি আবার লাদাখালের উদ্দেশ্যে রওনা দিলেন, লাদাখাল যেটা আবার তার 3 ঘন্টা সময় গেল, অথচ তিনি কিন্তু ওই একই সময়ের ভিতরে এটা দেখে আসতে পারতেন। আমাদের এই যে যারা পরিবহনের সাথে সংশ্লিষ্ট তারা কিন্তু যদি আরেকটু সচেতন হয়, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। তারা যাতে যাওয়ার পথেই আমার আশেপাশে আর কি কি আমাদের স্পট আছে সেই স্পটগুলি সম্পর্কে তাদেরকে অবহিত করে, না হলে কিন্তু আমাদের মনে জানবেন না। আমরা যারা এখানে থাকছি তারা না জানছি যে কাছাকাছি কোথায় কোনটা কি এবং সেরা রুটটা কোথায়। তো সেটি তাদেরকে নিয়ে আপনারাও যারা এখানে ট্যুর অপারেটর বা ট্যুর গাইড যারা রয়েছেন বিভিন্ন অ্যাসোসিয়েশন, আপনারা তাদেরকে নিয়ে বসেন, আমরাও তাদেরকে ডাকবো, আমরা একটা সেক্টর নিয়ে আমরা খুব শীঘ্রই হয়তো এটা শুরু করবো, যাতে আমাদের এই পর্যটন খাতটা আমরা খুব শীঘ্রই এটিকে আরো উন্নত করতে পারি। পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হয়েছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করছি, চিন্তা করছি। আমাদের অনেকগুলি স্পট এখন সেখানে ঠিক ওইভাবে আমাদের সংস্থা বা পর্যটন কর্পোরেশনরা তো ওখানে গিয়ে সার্ভিস দেয় না, এটি আমাদেরকে লোকালি আয়োজনটা করতে হবে এবং সেটি নিয়েও আমরা আপনাদের সুপারিশ করা যদি থাকে সেটি নিয়ে আমরা বসলে সেটিকে কিভাবে সুন্দর করে একটা ইয়ের ভিতরে নিয়ে আসা যায়। একটা আন্দোলন নিচ্ছি যে আমরা এখানে সেন্ট্রালি আমরা কন্ট্রোল করলাম, তারা আমরা এখান থেকে তাদের নিয়ন্ত্রণ করবো, তারা ওখানে থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা সেই বিষয়গুলি। তো যাই হোক আমরা এই কাজগুলি নিয়ে চিন্তা করছি। সাদা পাথরের যে ম্যানেজমেন্টটা সেটা হয়তো আমরা ওর ভিতরে আমরা রাখতে পারবো, আমরা একটা বড় প্রকল্প সেখানে গ্রহণ করেছি আমরা। এটি আসলে যেটি হয় যে আমাদের প্রক্রিয়াগত কিছু কাজের কারণে এটি ডিলে হয়ে যায়। আমরা টেন্ডার দিলাম একটা অংশে, কিন্তু সেটি যে আমরা ঠিকাদার একজন আবেদন করেছিল, তারপরে ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি সেগুলো নেই, তো যে কারণে হয়তো আমরা আবার রিটেন্ডারে যেতে হচ্ছে, আবার 15 দিন 1 মাস আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যত দ্রুত চিন্তা করি আসলে সেভাবে আগানো যাচ্ছে না। তো তারপরে আমরা কাজে যেহেতু শুরু করেছি, নিশ্চয়ই আমরা এখানে একটা ভালো ই পাবো আমরা এখান থেকে। এই আমরা যারা আমাদের পর্যটনের সাথে সংশ্লিষ্ট তারা এসেছেন, আমাদের এই বিষয়টিকে নিয়ে আমরা একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছিলাম। আমাদের ছেলে মেয়েরা তারা অনেক সুন্দর সুন্দর ছবি এঁকেছে, সেই ছবিগুলি আমরা এই ছবিগুলি এখানে নিয়ে আসতাম, আমরা ছবিগুলি আমরা একটু দেখাতে চাই সবাইকে। আর আরেকটি হলো যে আমরা তাদেরকে যারা এখানে বিজয় হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই এবং একই সাথে যারা এর সাথে আমাদের বিশেষ করে টুরিস্ট পুলিশ তাদেরকে একটু অনুরোধ করবো যে টুরিস্ট পুলিশের সংখ্যাটি একটু বৃদ্ধি করার জন্য, এবং আমরা হয়তো খুব শীঘ্রই আগেও কথা বলবো মন্ত্রণালয়ের সাথে, যাতে আমাদের এই যে সাদা পাথর স্পটে আমাদের এখনো স্যাংশনটা আসে নাই, সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো। আমরা আশা করছি যে সামনের দিনগুলিতে আমাদের আজকের যে প্রতিবাদী থিঙ্কিং ট্যুরিজম, আমরা ট্যুরিজমকে নিয়েই আমরা থিঙ্ক করছি, আমরা এটিকে আমরা রিথিঙ্ক করে আমরা এটিকে আরো সুন্দর করে পরিচালনা করা যায় সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং সকলকে আবার ধন্যবাদ জানাবার কথা বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, বাংলাদেশ জয়। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনার সদয় পরবর্তী প্রফেসর আমরা পুরস্কার বিতরণী কার্যক্রম শুরু করতে পারি। স্যার ছবি আসছে বাচ্চারা ছবি তো সুন্দর। ঠিক আছে, নামগুলি চিন্তা
চিন্তা লাগবে। প্রথমে পুরস্কার নিবে ক বিভাগের সৃজন সিংহ, প্রথম হয়েছে সৃজন সিংহ। সিংহবাবু কই? এই তো সিংহবাবু। আজাদ ভাই ওখান থেকে লাগিস তো ভীষণ মাহবুব ভাই, মাহবুব ভাই, মাহবুব ভাই, মাইক্রোফোনটা একটু সরান না মাহবুব ভাই। আরেকটু নামাও, মুখটা দেখা যাচ্ছে না। নিচে নামাও একটু। তুমি পুরস্কার দ্বিতীয় হয়েছে শ্রীপর্ণা দাস পৃথা, দ্বিতীয় হয়েছে শ্রীপর্ণা দাস পৃথা, তৃতীয় হয়েছে শ্রেয়সী দেবী। প্রস্তুত থাকবে শ্রেয়সী দেবী। তৃতীয় হয়েছে শ্রেয়সী দেবী। খ বিভাগে প্রথম হয়েছে নওশীন আজিজ। প্রস্তুত থাকবে নওশীন আজিজ। দারুণ ছবি। নওশীন আজিজ কি আছে? ছবি শট নিলে একটু বেস্ট হবে। দ্বিতীয় হয়েছে হাবিবা ছবি শট। আক্তার তাইবা। প্রস্তুত থাকবে হাবিবা আক্তার তাইবা। ছবিটা একটু নিছেন। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ দ্বিতীয় হয়েছে হাবিবা আক্তার তাইবা। তৃতীয় হয়েছে অরুন্ধতী বিশ্বাস বৃদ্ধি। প্রস্তুত থাকবে অরুন্ধতী বিশ্বাস বৃদ্ধি।